স্যার, প্রিপোজিশন নিয়ে কিছু কোশ্চেন ছিল, ক্লাসের পরে করব। স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেছেন? ওকে, আচ্ছা শুরু করলাম সরাসরি। একটু মন দিয়ে কথা শুনবেন। ভার্বের জায়গাটা সব জায়গাতেই লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে লাগবে, প্রেজেন্ট পার্টিসিপল জিরান ইনফিনিটিভে লাগবে, ভার্বাল নাউনের ক্ষেত্রে লাগবে। এটা আর আপনার পেছনের যে লাইটটা আছে ওই লাইটটা অফ করে দিলে স্যার আমরা স্যার বোর্ডটাকে ভালো দেখতে পারতাম। জি স্যার, এখন স্যার আগে থেকে অনেক ক্লিয়ার। ঠিক আছে, চলবে। জি স্যার, এখন অনেক ভালো। ওকে, আচ্ছা। তো ভার্বটা আমাদের মানে প্রত্যেকটা জায়গাতেই লাগবে ভার্বটা। তো ভার্ব সম্পর্কে আমরা কিছু যদি করতে যাই, আমি একবারে খুব সিম্পল সিম্পল কিছু সেন্টেন্স দিয়ে আপনাদেরকে দেখাবো। একটু ভালোভাবে খেয়াল করবেন, ভার্বের একটু ভিন্নতা দেখবো আমরা। প্রথমে যদি লিখি আমরা একটু মানে প্রত্যেকটা জায়গায় আমি ভিন্ন ভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করবো। আমরা প্রথমে ভার্বের ডেফিনেশন বের করবো। He goes to school, he has a book. আরেকটা লেখেন, he is unwell. আচ্ছা, আমরা আমাদের ভার্বের যে পূর্ব ধারণাগুলো আছে সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করি। আমাদের ভার্বের পুরো ধারণা মানে পূর্বের ধারণাটা কি আমরা শিখে আসছি। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে আমরা বলতেছি যে কোনো কাজ করা কি ভার্ব বলে, এটা একটা বলতেছি। আবার আরেক জায়গায় আমরা শিখছি ভার্ব হচ্ছে শক্তির অপচয় বোঝায়, অর্থাৎ শক্তির ব্যয় বোঝায়। শক্তির ব্যয়, অপচয় না বলে ব্যয় বলা ভালো, যেখানে শক্তি ব্যয় হবে, যেমন ওয়াক, যেমন রান, স্লিপ ইত্যাদি। এই জায়গাগুলোতে যেমন শক্তির ব্যয় হচ্ছে, অর্থাৎ কর্ম করা যেটা দিয়ে বোঝাচ্ছে সেটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে আমাদের ভার্বের বেসিক ডেফিনেশন। আরেকটা বিষয় হচ্ছে যে ভার্ব মানে কি আসলে, খেয়াল করি। ভিতে বলতে পারি ভ্যালুয়েবল, ইতে বলতে পারি এলিমেন্ট, আরতে বলতে পারি রিকোয়ার্ড, আর আর বিতে বলতে পারি, খেয়াল করবেন, বিল্ডিং আপ। তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে, ভার্বটাকে কি বলতেছি? ভ্যালুয়েবল এলিমেন্ট, রিকোয়ার্ড, বিল্ডিং আপ। এখন প্রশ্ন হচ্ছে সেই ভ্যালুয়েবল মানে গুরুত্বপূর্ণ, এলিমেন্ট উপাদান, রিকোয়ার্ড প্রয়োজনীয়, বিল্ডিং আপ। তাহলে কি হবে যে কি বিল্ড করবে সে? প্রশ্ন আসতে পারে কি বিল্ড করবে, উত্তর হচ্ছে সেন্টেন্স। এই যে এই কারণে ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়, যে একটা ভার্ব একটা সেন্টেন্স গঠন করতে গেলে তাকে থাকতেই হবে। যদি না থাকে তাহলে সেটা সেন্টেন্স হবে না, তাহলে তাকে থাকতেই হবে। এই কথাটুকু আমরা জানি বা এই কথাটুকু আমরা মানি। ওকে, তাকে থাকতে হবে, এইটুকু হচ্ছে আমাদের বেসিক কথা। এখন এইখান থেকে আমরা ভার্বের একটা অন্যরকম সংজ্ঞা বের করব, যে আমাদের পরীক্ষায় যেভাবে আসবে। হ্যাঁ, যে ভার্ব থেকে ভার্বের ক্লাসিফিকেশন, কেউ কেউ বলে ভার্বকে 64 ভাগে ভাগ করা যায়, কেউ বলে ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়, কেউ বলে ভার্বকে ভাগ করার দরকারই নাই, কেউ বলি ক্লাসিফিকেশন 6টা, বা এরকম নানান ভাগে আমরা বলে থাকি। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে ভার্বের এই সংজ্ঞাটাকে আমরা একটু নতুন
মতো দেওয়ার চেষ্টা করবো যেখান থেকে আমাদের পরিচয় না। আমরা যেহেতু অ্যাডজেক্টিভ এক ভাগ করে আসছি, তাহলে আমাদের ওইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না বা হওয়ার কথা না। এখন দেখেন ভার্ব আমাদের কি বলো, ভার্ব সম্পর্কে যদি একটা তিনটা বিষয়, এপাশে তিনটা সেন্টেন্স লিখলাম আর এই পাশে তিনটা পয়েন্ট মনে রাখেন। ভার্ব আমাদেরকে ইনফরমেশন দিবে। ভার্ব কি করবে? ইনফরমেশন দিবে। আসলে ভার্ব আমাদেরকে বলবে, ঠিক ইনফরমেশন দেওয়ার মতো করে ইনফরমেশন দেওয়া না। ইনফরমেশন যারা দেয় তারা মূলত মডিফায়ার হয়ে যায়, ওই অর্থে আমি বলছি না। ভার্ব আমাদের ইনফরমেশন কি ধরনের ইনফরমেশন গুলো করে থাকবে, কি দিবে সে আমাদেরকে? ইট টেলস আস অ্যাবাউট সাবজেক্ট। ভার্ব আমাদেরকে সাবজেক্ট সম্পর্কে বলে। ভার্ব আমাদেরকে কি সম্পর্কে বলবে? সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট সম্পর্কে বলবে। সাবজেক্ট সম্পর্কে সে আমাদেরকে দুইটা কথা বলবে। সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে দুইটা কথা বলবে। কথাগুলো মন দিয়ে বুঝবেন, এই ভার্ব আপনাদের আমাদের সারা জীবনে লাগবে। হোয়াট এ সাবজেক্ট, হোয়াট এ সাবজেক্ট ইজ। আরেকটা হচ্ছে হোয়াট এ সাবজেক্ট ডাজ। যদি এইভাবে বলি, দুইটা ভাগ করলাম, ভাগ করে একটাতে বললাম যে আমাদেরকে সাবজেক্ট সম্পর্কে বলে, তাহলে সাবজেক্ট আমাদেরকে কি তথ্য দিবে বা কি বলবে? যে সাবজেক্ট, হোয়াট এ সাবজেক্ট ইজ, সাবজেক্ট যা, আর সাবজেক্ট যা করে। মানে সাবজেক্ট কি, মানে সাবজেক্ট যা, তাহলে সাবজেক্ট কি হবে? অ্যাক্টিভ হতে পারে। এটা এটা মূলত কি করতেছে, যে সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ। এটা এটা হচ্ছে তার ইঙ্গিত। আর সাবজেক্ট যা করে, সাবজেক্ট অবজেক্ট, ভার্ব হচ্ছে হোয়াট ইজ সাবজেক্ট ডাজ। সাবজেক্ট কি করে? সাবজেক্টকে অবজেক্টের সাথে যোগ করে। এই যোগ করার কাজটা কে করে? ভার্ব। কথা বুঝাতে পারছি? কথা খেয়াল করেন, কথার মধ্যে কিন্তু প্যাচ ঢুকে যাচ্ছে বা একটু ভিন্ন ধরনের হচ্ছে বা ভিন্ন ধরনের হবে। ভার্বটাকে আমরা আমাদের মতো করে দেখতে অভ্যস্ত। আমি একটা জায়গা দেখাচ্ছি, এই জায়গাগুলোর জন্য আমাদের এটা দরকার। ভার্ব কি আমাদেরকে সাবজেক্ট সম্পর্কে বলে। সাবজেক্ট সম্পর্কে কি বলে? দুইটা কথা বলে। একটা হচ্ছে যে সাবজেক্ট কি, অর্থাৎ সাবজেক্ট যে যা অবস্থায় আছে, হোয়াট ইজ সাবজেক্ট। দেখেন এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখে নাই, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি। সাবজেক্ট যা, সাবজেক্ট যা করে। সাবজেক্ট যা, সাবজেক্ট কি, অ্যাক্টিভ না প্যাসিভ? যা করে, অর্থাৎ অবজেক্টকে ভার্ব, ভার্ব দিয়ে অবজেক্টকে সাবজেক্টের সাথে যুক্ত করে। তাহলে ভার্বের এই দুইটা ফাংশন আসবে। এখন একটু খেয়াল করেন, এই জায়গা থেকে এখন এই জায়গায় আসেন। এই জায়গায় যদি আসেন, এই 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 পর্যন্ত কথাটা মানে বোধগম্য হয়েছে। এখন আমি কোনো ইনফরমেশন দেই নাই, এখন ইনফরমেশন দিব। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারো? থাকার কথা না। কথা শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। Okay. এখন দেখেন এখানে আমরা কি করব। এখানে দেখেন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এটাকে আপনি চিন্তা করেন, এটাকে আমরা বলতেছি অ্যাকশন। দেখেন হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে। এটাকে আমরা বলতেছি পজেশন। আরেকবার খেয়াল করেন, হি ইজ আনওয়েল, এটাকে আমরা বলতেছি স্টেটিং। তাহলে এইখান থেকে সম্পর্ক কি দাঁড়াচ্ছে? একটা ভার্ব কি হইতে হবে? একটা ভার্ব কি হইতে হবে? তিনটা শর্ত হইতে পারে। একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে পসেশন, আরেকটা হচ্ছে স্টেটিক বা স্টেট। সংক্ষেপে বলতে পারেন এ পি এস অথবা এস এ পি, অবলিক দিয়ে বলতে পারেন। এটা ভার্ব হচ্ছে সেই পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচ সেন্টেন্সের অ্যাকশন বুঝাবে, সেন্টেন্সের পজিশন বুঝাবে, অর্থাৎ অবস্থা, কোনো কিছু দখলে থাকা বা অধিকারে থাকা বুঝাবে। আরেকটা হচ্ছে যে অবস্থা বুঝাবে। এই তিনটা জিনিস বুঝাইলেই সেটা ভার্ব। আর আমরা এতদিন জেনে আসছি যে যদি কাজ করে, কর্ম বুঝায়, তাহলে ভার্ব। দেখেন এই সংজ্ঞাটার মধ্যে একটু আমাদেরকে মডিফাই করতে হবে, যে সংজ্ঞা
সংজ্ঞা সংজ্ঞায় কি আসতেছে বা ডেফিনেশনে কি আসতেছে, যে যদি কাজ করে তাহলেই সে ভার। কিন্তু আমরা এখানে কি বলছি, এখানে হ্যাজ ভার, এখানে ইজ ভার। হ্যাজ তো কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, ইজও কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। তার মানে কি, হ্যাজ বোঝাচ্ছে পজেশন, মালিকানা থাকা বোঝাচ্ছে। যেমন হি হ্যাজ এ বুক, তার একটা বই আছে, ঠিক আছে। তারপরে হি ইজ আনওয়েল, সে অসুস্থ, অবস্থা বোঝাচ্ছে। তার মানে অ্যাকশনের বাইরেও আরো দুইটা কাজ আছে, যে কাজটা ভার্ব করে থাকে, বা যে শব্দটা এই তিনটা কাজ থেকে কোনো একটা কাজ করবে তাকেই ভার্ব বলবো। তাহলে ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে এমন শব্দ যে কি করবে, অ্যাকশন বুঝাবে, পসেশন বুঝাবে এবং স্টেট বুঝাবে। এই তিনটা যে শব্দ প্রকাশ করবে তাকে আমরা সাধারণত কি বলে থাকি, তাকে আমরা ভার্ব বলে থাকি। এই কথাটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। বলেন, এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, ক্লিয়ার হলে আবারও বলছি, আমি আমি বারবার রিপিট করি একটা কারণে, যেন মনে থাকে এবং মুখস্থ রাখতে পারেন। মুখস্থ বলতে যেন এটা মাথায় নাড়া দেয় যে না আমি এটা শিখছি। তিনটা কাজ বলছি, অ্যাকশন, স্টেট, পজিশন। এইটার উপর ভিত্তি করে ভার্বটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। তাহলে আজকে থেকে ভার্বের আমরা সময় রাখবো যে শব্দ অ্যাকশন বোঝায়, পজিশন বোঝায় আর স্টেট বোঝায়, সেটাকে ভার্ব বলে। এটার উপর ভিত্তি করে ভার্বটাকে আমরা বেসড অন অ্যাকশন, অর্থাৎ কাজ করে কি করে না, এটার উপর ভিত্তি করে ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। দেখেন, একটাতে আমরা বলতে পারি অ্যাকশন ভার্ব, যে কাজ করে, আরেকটাকে আমরা বলতে পারি স্টেটিভ ভার্ব। এই স্টেটিভ ভার্বের দুইটা, একটা হচ্ছে স্টেটিভ নিজে, আরেকটা হচ্ছে পজিশন। এখন খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন যে এই জায়গাটা আমাদের কেন দরকার। খেয়াল করেন, একটা সেন্টেন্স লিখি। He gave the book to me. একটা লেখা, he gave the book to me. আচ্ছা, আরেকটা যদি লিখি, he likes English. হ্যাঁ, মানে আসলে খেয়াল করেন, আমি আপনাকে বললাম এখান থেকে অ্যাকশন ভার্ব আর স্টেটিভ ভার্ব খুঁজে বের করেন। অ্যাকশন ভার্ব কোনটা এখানে, এটুকু বুঝতেই হবে। এটার পরেই, তারপরে আমি একটা উদাহরণ দেবো, ওই উদাহরণ দিলে কারেক্ট করবেন। এখানে বলেন, এখানে গেভ কোন ধরনের ভার্ব? অ্যাকশন স্যার অ্যাকশন। গেভ কি কাজ করা বোঝাচ্ছে না বোঝাচ্ছে না? বোঝাচ্ছে স্যার। কি কাজ করতেছে, এই হিয়ার অ্যাকশন বোঝাচ্ছে গেভ। তাহলে এই গেভটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। শি লাইকস ইংলিশ, এটা কি ওই মুহূর্তে তার কোনো কাজ বোঝাচ্ছে? জাস্ট খালি এইভাবে বোঝান, হি গেভ দ্য বুক টু মি, সে বইটি আমাকে দিল। শি লাইকস ইংলিশ, এটা কি তাই বোঝাচ্ছে? না স্যার। তাহলে এটাকে আমরা কি বলবো? স্যার পজিশন। পজিশন বলবো না, এটাকে স্টেটই বলবো। স্টেট বোঝাচ্ছে, ইংরেজি সম্পর্কে তার স্টেট বোঝাচ্ছে। জি স্যার স্টেট। পজিশন হলে মালিকানা বুঝাবে। যেমন খেয়াল করেন, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। খেয়াল করেন, এই যে এটা আমার একটা কলম আছে আমার কাছে, আমি বললাম আই হ্যাভ এ পেন, আমার কাছে একটি কলম আছে, এটা কি আমার মালিকানায় আছে না? জি স্যার। আমি বললাম আই লাইক দিস পেন, যে আই লাইক দিস সিগমা ফ্লো পেন, আমি এই কলমটা পছন্দ করি। আই এর অবস্থা বোঝাচ্ছে। সবাই ভালো করে খেয়াল করি, এটা আমার আছে, এই যে আমি রাখলাম,
এটা হচ্ছে আমার মালিকানা বোঝাচ্ছে, এটা হচ্ছে পজিশন। আর এইটা কি? এইটা আমি পছন্দ করি, সিগমা ফ্লো কলম দিয়ে আমি লিখতে পছন্দ করি। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ঠিক। স্টেট। আমি এই কলমটা তোমাকে দিলাম, আমি তোমাকে দিলাম। দেখেন এই দুইটা জায়গাতে স্থির ছিল, আই হ্যাভ এ পেন, আই লাইক দিস পেন। দুইটা জায়গাতেই ভার্বটা স্থির, আই গেভ ইট টু ইউ। কথা ক্লিয়ার? জি স্যার। সবাই ভালো করে খেয়াল করেন, এটা এটা হচ্ছে সহজ, আপাতত আর কোনো দিতে পারতেছি না। তাহলে এই যে আমি আপনাকে দিলাম, একটা অ্যাকশন বুঝাইলো, কর্ম সম্পাদন হইলো। আমি পছন্দ করি, আয়ের অবস্থা বোঝাচ্ছে, আমার কলম আছে, আমার আমার কাছে আছে, আমার মালিকানা বোঝাচ্ছে। তাহলে এই দুইটা ভার্বের মধ্যে একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার এতক্ষণ ধরে তাহলে এই কথাটা আমরা কেন পেঁচাল পারতেছি? এই কথাটাতেই আমরা এখন আসবো। খেয়াল করেন, এটা বাক্য লিখবো। তাহলে ভাগকে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। স্ট্যাটিক ভার্বকে আবার দুইটা ভাগে ভাগ করলাম, একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে পজিশন। আচ্ছা, এখন আসেন আমি দুইটা সেন্টেন্স লিখি, একবারে সহজ সেন্টেন্স লিখি। The birds এটা লেখেন, একটা আরেকটা লেখেন। আচ্ছা, ওটা একটু একটু কি করে লিখি? আচ্ছা, এইভাবে লেখেন, এটা দিয়ে লেখা বুঝতে পারবো না, সময় কম আছে। আচ্ছা, বাক্য দুইটা কারেক্ট করেন। আচ্ছা, কারেক্ট আপনার করা লাগবে না, আমি করে দিচ্ছি। দেখেন এইটাতে হবে স্মেলস এর পরে সুইটলি, স্যার, স্মেলস এর পরে সুইট বা সুইটলি দিতে হবে না? আর এখানে হবে সুইট। বলেন কেন? স্যার এটা হচ্ছে স্মেলস এর পরে স্মেল মানে স্যার সুগন্ধি ছড়ায় একেবারে বুঝাই এরকম। স্যার আর অন্তর্নিহিত কারণ থাকতে পারে আমার জানে, তবে এরকম মনে হচ্ছে আমার। আচ্ছা, আর আর কেউ একটু বলেন, এই জায়গার উপর ভিত্তি করে পরীক্ষায় প্রশ্ন আসে। স্যার বাংলাটা চিন্তা করলে স্যার বলতে পারবো, যেমন বলেন। স্মেলস কেমন এটা বোঝায়, আর হচ্ছে কিভাবে গায় এটা বোঝায়, আচ্ছা, সুইটলি আর সুইট। উত্তর দুইটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই, তাই না? দ্য বার্ড স্যাং সুইটলি আর দ্য রোজ স্মেলস সুইট। এই জায়গাটুকু বোঝার চেষ্টা করেন, অনেক ভেজাল কেটে যাবে। সবসময় মনে রাখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর সবচেয়ে বেশি যে শব্দ দুইটা আপনাকে মানে আপনার লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তার মধ্যে অবশ্যই একটা ভার্ব আর একটা প্রিপজিশন। এর বাইরে আর বাকি যেগুলো আসবে সেগুলো ভূমিকা তো সবাই রাখবে, কিন্তু এই ভূমিকার ক্ষেত্রেও আমরা সহজ কোনো টেকনিক বের করতে পারি কিনা। যেমন এটার ক্ষেত্রে আমরা সাধারণত দেখি বেশিরভাগ মানুষ উত্তর দেয় স্মেল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কিন্তু এই উত্তর করতে আপনি অনেক সময়ই ভুল করবেন। পার্থক্য করেন, আমি আপনাদের তো লিঙ্কিং ভার্বে ঢুকিয়ে নেই, তাহলে এই দুইটা ভার্বের মধ্যে পার্থক্য করেন তো, কি পার্থক্য আছে? এই অ্যাকশন, এটা হচ্ছে স্যাংটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর এটা হচ্ছে দেখেন অবস্থা বোঝাচ্ছে ফুলটার। খেয়াল করে দেখেন, দ্য রোজ স্মেলস সুইট, সুইট বাই স্মেলস, গোলাপের সুঘ্রাণ বের হচ্ছে। আর স্যাং, দুইটার মধ্যে মূল পার্থক্য কি? দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে, আপনি খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর এটা হচ্ছে নিচেরটা স্ট্যাটিক লিঙ্কিং ভার্ব। ভার্ব। সবসময় খেয়াল রাখতে হবে, অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব যেটা, অলওয়েজ, এই নিয়ম মনে রাখেন ভাই সবাই, অলওয়েজ টেকস অ্যান অ্যাডভার্ব আফটার ইট, আফটার ইট। অ্যাকশন ভার্ব তারপরে সবসময় অ্যাডভার্ব নিবে, অ্যাকশন ভার্ব তারপরে সবসময় কাকে নিবে? অ্যাডভার্বকে নিবে। আর স্ট্যাটিক ভার্ব তারপরে সবসময় অ্যাডজেক্টিভকে নিবে। তাহলে স্মল যেহেতু এখানে স্ট্যাটিক ভার্ব অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটার পরে আসবে অ্যাডজেক্টিভ। স্যার সবগুলা লিঙ্কিং ভার্বই কি স্ট্যাটিক ভার্ব?
আমরা লিঙ্কিং ভার্বের পদ্ধতিতে যাব না জন্যই এখানে আসছে। আচ্ছা আচ্ছা লিঙ্কিং ভার্ব কয়টা মুখস্থ রাখবেন? কোন বই দিতেছে 12টা, কোন বই দিতেছে 14টা, কোন বই দিচ্ছে 16টা। তো আমরা পদ্ধতিটাকে খেয়াল রাখবো, আমাদের লেখার সময় মাঝে মধ্যেই মনে হবে যে এইখানে কি অ্যাডভার্ব না এখানে অ্যাডজেক্টিভ। নিয়মটা হচ্ছে অ্যাকশন ভার্ব হলে অবশ্যই অ্যাডভার্ব, আর স্ট্যাটিক ভার্ব হলে অবশ্যই কি ব্যবহার করব? অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আমি আরো একটা সেন্টেন্স লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ভেজালে পড়বে না। আচ্ছা, he was, he না she না, বিটার হচ্ছে বিটার। আরেকটা দিলাম, একটা লেখেন মেকিং বিটার, বিটার লিখুন। আরেকটা কি দাও? the food tasted বিটার, বিটার। দুটোর উত্তর বলেন। স্যার প্রথমটা হবে জিনা ওয়াকিং পিটারলি। স্যার দ্বিতীয়টা হবে বিটার, প্রথমটা হবে বিটার। কারণ এই উইপিং, কান্না করা, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর টেস্টেড অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এই স্ট্যাটিক ভার্বের এত কাহিনী করে আমি বের করলাম কেন, এটা আমি আপনাকে বুঝাচ্ছি। একটা সেন্টেন্স দেখেন, ওই স্মেল দিয়ে লিখি। The food smell so sweetly that I wanted to eat. বড় বললাম না, স্যার এই স্যার বাক্যটাতে কোন স্যার বোর্ডের সমস্যা লেখাগুলো আছে একটু, কিনা, যদি থাকে কি সমস্যা? স্যার বোর্ডের লেখাগুলো একটু অস্পষ্ট দেখাচ্ছে, সম্ভবত লাইটের আলো বেশি পড়তেছে মনে হচ্ছে। কি বুঝতেছেন না? স্যার বোর্ডের লেখাটা বোঝা যায় না, যখন লাইটের আলোটা পড়ে তখন হচ্ছে একদম পুরোপুরি সাদা হয়ে যায়, ঝলসে যায় এরকম। আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে এখন স্যারের ঠিক আছে, নেটওয়ার্ক। বলেন কি বুঝতেছেন না? এখন ঠিক আছে। স্যার আপনার একটু বড় করে লিখলে আমাদের জন্য সুবিধা হয়। কখন যে কি সমস্যা হয় এখন? স্যার আজকে আপনার নেটওয়ার্কটা একটু সমস্যা করতেছে, যার কারণে মাঝে মাঝে স্ক্রিনটা একটু ছোট হয়ে যাচ্ছে আমার এখান থেকে। নেটওয়ার্ক স্যার আলো বেশি পড়লেও একটু সমস্যা হয় স্যার, বোর্ডে আলো বেশি পড়লেও, লাইটের আলো বেশি পড়লেও একটু আপসা দেখে। কথা কি ভেঙে ভেঙে যাচ্ছে? হ্যাঁ স্যার, কথা কি ভেঙে ভেঙে যাচ্ছে? এখন ঠিক আছে স্যার, মাঝে মধ্যে ভেঙে ভেঙে আছে।
তার নেটওয়ার্কও শীতে কাঁপে আজকে। কাঁপা উচিত না। দাঁড়ান দেখেন, মোবাইল ডাটা দিয়ে দেখি কি করে। এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, দেখা যাক কতক্ষণ ক্লিয়ার থাকে। মোবাইল ডাটা কানেক্ট করলাম, তো ওয়াইফাই তো ভালো চলার কথা। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। জি স্যার। The food smelled so sweetly that I wanted to eat them immediately. বড় করলাম না? এই বাক্যে কি কোথাও ভুল আছে? থাকলে কোথায়? স্যার সুইটলির জায়গাটা সুইট হবে। সুইটলির জায়গায় সুইট হবে, ভেরি গুড। সুইটলির জায়গায় সুইট হবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এই মিষ্টার, এই মিষ্টার কোন ফর্মে আছে? অ্যাকশন ভার্বে কি আছে? নাই। হ্যাঁ স্যার। সে কোন ফর্মে আছে? স্ট্যাটিক ভার্বে আছে। তাহলে স্ট্যাটিক ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আরেকটা সেন্টেন্স লিখি, খেয়াল করেন। এই যে এটা, আই এম নোয়িং দ্য ট্রুথ। স্যার এখানে তো নোয়িং হবে না। কেন হবে না? তো এটা কারণটা আমার জানা নাই, কিন্তু নোয়িং এর মানে আইএনজি হয় না, আমি এতটুকু জানি। নো, তারপরে সি, এসবের স্যার সাথে আইএনজি এটা তো হয়। হয় না, মানে তো এটা তো আমরা মুখস্থই করে আসতেছি, কিন্তু কেন হয় না জি এটা স্যার, যদি বলেন না। এই কারণটা না, কারণটা এক্সাক্ট জানা নাই। কারণ স্যার ট্রুথ হচ্ছে, ট্রুথটা আমি জানি। ট্রুথ মানে কি, সঠিক ইনফরমেশন আমার কাছে আছে। পসেশন বোঝাচ্ছে যে ব- বলে। আচ্ছা, এই পরের বাক্যটা বলেন। বলেন বলেন। স্যার দ্বিতীয়টাতে তো নোয়িং হচ্ছে সাবজেক্ট হিসেবে, মানে নাউন হয়ে গেছে, এটা পার্টিসিপল হয়ে। কিন্তু প্রথম যেটা লিখেছেন আই এম নোয়িং, ওটাতে ভার্বের সাথে আইএনজি, যেটা মানে মুখস্থই জানা যে এটার সাথে আইএনজি হয় না। আচ্ছা, এটার এটা কে সাথে- বলতেছে? স্যার, যেই বলুক তাকে থ্যাংক ইউ। খেয়াল করেন। এটা কি স্যার জিরান? হ্যাঁ, উত্তরটা জিরান। ঠিক আছে। কে বলছে? সম্ভবত রিয়া বলছে। এখানে জি নোটা স্যার। হচ্ছে ক্রিয়েটিভ ভার্ব। সবসময় খেয়াল রাখবেন, স্টেটিভ ভার্ব কখনো ভার্ব আইএনজি হয় না। স্টেটিভ ভার্বের কি হবে না? আইএনজি হবে না। কিন্তু এইখানে নোয়িংটা হচ্ছে নোয়িং দ্য প্রোজ এন্ড কনস, খুঁটিনাটি জানাটা, এটা পুরাটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? নাউন হিসাবে, সাবজেক্ট নিয়ে ব্যবহৃত হচ্ছে।
তাহলে এটার সাথে ভার্বের কোনো সম্পর্কই নাই, এই জন্য এটা নোয়িং হতে পারবে, কিন্তু এইখানে হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এটা হচ্ছে স্টেটিভ ভার্ব, কারণ এটা হচ্ছে কি ভার্ব? স্টেটিভ স্টেটিক ভার্ব। ভার্ব। স্টেটিভ স্টেটিভ ভার্বের সাথে ভার্ব। আইএনজি হবে না। এই যে প্যাসটা, এই প্যাসটা খেয়াল রাখবেন, আমি আর রিপিট করলাম না, এই প্যাসটা খেয়াল রাখবেন। আরেকটা সেন্টেন্স লিখি, একটু খেয়াল করেন। He is having two books. He is having lunch. কোনটা ঠিক? ওকে, সময় নষ্ট করা যাবে না। সেকেন্ডটা ঠিক। এইটা ঠিক, এটা ভুল। এইখানে তার দুইটা বই আছে বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে। পজিশন কি? পজিশন এক ধরনের স্ট্যাটিক ভার্ব, তাহলে আইএনজি হবে না। কিন্তু এখানে হি ইজ হ্যাভিং লাঞ্চ, এখানে লাঞ্চ কোনো পজিশন বোঝাচ্ছে না। হ্যাভিং লাঞ্চ মানে খাবার খাচ্ছে, ভিন্ন অর্থ প্রকাশ করতেছে, তাহলে এখানে ভার্ব আইএনজি হতে পারে। এখানে হ্যাভ কি হতে পারে? হ্যাভ হ্যাভিং হতে পারে। হি ইজ হ্যাভিং লাঞ্চ, সে দুপুরের খাবার খাচ্ছে। দেখেন এই হ্যাভ কি মালিকানা বোঝাচ্ছে? না স্যার। তাহলে এটা আইএনজি যুক্ত হবে না। এটা কি হবে না? তাহলে আইএনজি যুক্ত স্যার তাহলে সেকেন্ডটা কি অ্যাকশন ভার্ব না? সেকেন্ড অ্যাকশন ভার্ব এখানে। সেকেন্ডে হ্যাঁ, এটাকে আপনি অ্যাকশন ভার্ব বলতে পারেন, কিন্তু আমরা এটাকে মনে রাখবো হ্যাভ তো পজিটিভ। হ্যাভ কি বোঝাচ্ছে? পজিশন ভার্ব না, স্ট্যাটিক ভার্ব না, থাকা অর্থ বোঝাচ্ছে। কিন্তু এখানে হ্যাভ তার নিজস্ব অর্থ নিয়ে ব্যবহৃত হচ্ছে না, হ্যাভ ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। ভিন্ন অর্থটা কি? খাওয়া অর্থ বোঝাচ্ছে। এই জন্য এটাকে আমি আইএনজি জি করতে স্যার। পারি। অর্থাৎ ভিন্ন অর্থ যখন প্রকাশ করবে তখন আইএনজি বোঝাবে। মানে নিয়মটা হচ্ছে এরকম, হ্যাভ যখন পজিশন বুঝাবে, হ্যাভ যখন পজিশন বুঝাবে তখন আইএনজি হবে। যখন পজিশন না, যখন পজিশন বুঝাবে না, তখন আইএনজি না। কথা কি বুঝাইতে পারছি? কথা বলেন, বুঝছেন? জি স্যার। জি স্যার। যদি বুঝেন ভালো, না বুঝলে বুঝার চেষ্টা করতে হবে। এটা গেল। তারপরে আসেন অন্য আরেকটা জায়গায় আসেন। এখন ভারতকে আবার আরেকটা দৃষ্টিকোণ, আমার উদ্দেশ্য হচ্ছে জায়গাগুলো ধরিয়ে দেওয়া। আমার উদ্দেশ্য এরকম না যে আপনার এখানে সব শিখিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট গুলো ধরিয়ে দেওয়া, এই যে কাজগুলো কিভাবে হচ্ছে বা কিভাবে করে এগুলো বুঝিয়ে দেওয়া। যদি বুঝাইতে পারি ভালো, চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন তাহলে পারবেন। এগুলো প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জায়গা লেখার ক্ষেত্রে ব্যবহৃত হবে। এখন আরেকটা পার্সপেক্টিভ থেকে আমরা ভার্বকে দেখি, ঠিক আছে? যে ভার্বকে আপনি দুইটা ভাগে ভাগ করবেন, কিসের উপর ভিত্তি করে? অবজেক্টের উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? অবজেক্টের উপর। হ্যাঁ, অবজেক্টের উপর ভিত্তি করে ভার্বের ক্লাসিফিকেশন। তাহলে অবজেক্টের উপর ভিত্তি করে ভার্বকে ক্লাসিফাই করলে দুইটা ভাগ করব, একটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন তাহলে প্রশ্ন আসবে যে অবজেক্ট কে? এই ধরনের একটা প্রশ্ন আসবে। ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করেন, ট্রানজিটিভ ভার্ব টেকস অ্যান অবজেক্ট, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি করবে? বলেন। স্যার অবজেক্ট দিবে না। Intransitive verb does not take an object. Does not take an object. Intransitive verb কি করে না? Does not take an object. সে
আহ, তার পরে অবজেক্ট নেয় না। এখন কথা হলো এই অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট সম্পর্কে দুইটা বিষয় খেয়াল রাখবেন। এই অবজেক্ট কোথায় হয় খেয়াল রাখবো আমরা। অবজেক্ট কার কার হয় খেয়াল রাখবেন। এই যে আমি ডায়াগ্রাম করে দিলাম, অবজেক্ট হয় ভার্বের। তাহলে যে ভার্বের অবজেক্ট হয় ওই ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট হয় প্রিপজিশনের। দুইটা ক্ষেত্রে অবজেক্ট কে? দুইটা ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে নাউন। ডায়াগ্রাম যদি পারেন মনে রাখবেন। দুইটা ক্ষেত্রে কি অবজেক্ট হচ্ছে নাউন। কথা বুঝাইতে পারছি? এখন এইখান থেকে আসে নাউন আর সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি? নাউন আর সাবজেক্ট কমপ্লিমেন্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোনটা নাউন, কোনটা অবজেক্ট, আর কোনটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই জায়গাটাও একটু বুঝতে হবে। এই পর্যন্ত কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি আস্তে আস্তে যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। এই যে একটা বাক্য লিখলাম, দা পিয়ন রেং দ্য বেল। আচ্ছা, এখানে অবজেক্ট কে বলেন তো? দা বেল। আচ্ছা, দা বেল হচ্ছে অবজেক্ট। আর যিশু লিখলাম ইজ এ গুড ক্রিকেটার। এখানে কি আছে এখন খেয়াল করেন। এই ক্রিকেটার কি অবজেক্ট না সাবজেক্ট কমপ্লিমেন্ট বলেন? স্যার এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিভাবে বুঝলাম স্যার বলেন? যিশু তাহলে উত্তর এখানেই আছে। নাউনকে নাউনকে ইন্ডিকেট করতেছে স্যার। এই ক্রিকেটার এই যিশুকে ইঙ্গিত করতেছে। এই যেটা ক্রিকেটার সাবজেক্ট। আর যিশু একই ব্যক্তি, দুইজন একই লোক। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওই যে লেখা আছে এটা হচ্ছে তাহলে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিন্তু এখানে দেখেন দা পিয়ন আর বেল, দুইটা কি একই? বেল কি পিয়নকে বোঝাচ্ছে? না না স্যার। স্যার। বেল যদি পিয়নকে না বোঝায় তাহলে এই বেলটা হচ্ছে এই র্যাং এর অবজেক্ট। স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট কথার অর্থ কি, মানে সাবজেক্টকে যেটা কমপ্লিমেন্ট করে এরকম? এরকম, এটাই এরকম না, এটাই সাবজেক্টকে যে কমপ্লিমেন্ট করবে বা কমপ্লিট করবে, এভাবে বলতে পারি আমরা। সাবজেক্ট সম্পর্কে যে কোনো একটা আহ, মানে কমপ্লিমেন্ট দেওয়া, সোজা কথা যেটা তথ্য দেওয়া বা কিছু বলা তার সম্পর্কে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এখানে এখানে তাহলে এই হলো অবজেক্ট আর এই হলো কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। কোনোদিন কি ভুল হবে? স্যার ইনশাল্লাহ নিচেরটাতে হবে কি না স্যার। অবজেক্ট এ গুড ক্রিকেটার এটা হবে? কোনটা গুড? গুড 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 ক্রিকেটারটা কে? মানে এ গুড ক্রিকেটার এটা মানে পুরোটাই সাবজেক্ট কি? কমপ্লিট, মানে এটা কি অবজেক্ট কিনা একটুকু সেটা আপনি জানতে বলেন চাচ্ছিলাম। অবজেক্ট কিনা, আপনি বলেন। স্যার এ গুড ক্রিকেটার, ক্রিকেটার পুরা যদি হচ্ছে গুড ক্রিকেটার, পুরাটাই কিনা? সাবজেক্ট এই কমপ্লিমেন্ট গুড হয় ক্রিকেটারটা কে? পুরাটা অবজেক্ট। স্যার এটা যিশু। এই পুরো গুড ক্রিকেটারটা কে? সাবজেক্ট কমপ্লিমেন্ট স্যার যিশু। এটা সাবজেক্ট না? তাহলে পুরাটাই যদি আমি আচ্ছা বলতে চাই তাহলে পুরাটাই কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট যদি আপনি পুরাটাই বলতে চান। কমপ্লিমেন্ট। কথা বুঝছেন? জি স্যার, আমি এতক্ষণ ভাবছিলাম যে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর হচ্ছে অবজেক্ট, মানে অবজেক্ট হলেও সাবজেক্ট কমপ্লিমেন্ট হয় আর কি, এরকম ভাবছিলাম যে এটা মেবি অবজেক্ট এটা হতে একটা পারে। সহজ পদ্ধতি হচ্ছে এটা, কিন্তু আপনার এটা হচ্ছে প্রপার ওয়ে যেভাবে আমরা শিখলাম। এই যে এখন যেটা শিখলাম এটা হচ্ছে অবজেক্ট বের করার সবচেয়ে মানে সঠিক পদ্ধতি। আর আমরা অবজেক্ট বের করি কেমনে জানেন? ছোটবেলা আমরা বের করতাম বা আপনারাও বের করতেন এরকম, ভার্বকে ভার্বকে ভার্বের পরে যা থাকে। কে বা কাকে দিয়ে প্রশ্ন করে এবার কে কাকে বা ভার্বের কাকে দিয়ে প্রশ্ন ডানে যে করলে যা উত্তরটা থাকে, পাবো। আমরা এটা বাংলা দিয়ে বানাইছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। দা পিয়ন রেং দা বেল, পিয়ন কি বেল কি করলো, কি রিং করলো? বেল, তাহলে বেল অবজেক্ট।
এখানে দেখেন কি বা কাকে দিয়ে এটার উত্তর পাবেন না। কথা বুঝতে পারছেন? জি স্যার। আমাদের অনেক ছেলে মেয়ে আছে সাবজেক্ট কমপ্লিমেন্ট চিনে না। সবসময় খেয়াল রাখবেন, সা- নামই হচ্ছে তার সাবজেক্ট কমপ্লিমেন্ট, তার মানে সে ঘুরে ফিরে তার সম্পর্ক কার সাথে, সম্পর্ক কার সাথে হবে তার? জি স্যার, জি সাবজেক্ট জি বুঝতে সাবজেক্টের পেরেছি। সাথে হবে। কথা বুঝতে পারছেন? দেখেন আমি একটু আগে একটা সেন্টেন্স লিখলাম, হি গেভ এ বুক টু মি। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন এই এ বুকটা কি বা বুকটা কি এখানে? স্যার অবজেক্ট। অবজেক্ট। কার অবজেক্ট? গেবের। গেভের অবজেক্ট। মিটা কি? মিটাও তো স্যার অবজেক্ট। বলেন অবজেক্ট। কার অবজেক্ট? স্যার হির অবজেক্ট না স্যার। হি গেভ না, দেখেন মিটা কার অবজেক্ট? হি গেভ এ বুক টু মি, মিটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। আমরা অবজেক্টের দুইটা জায়গা বলছি, কয়টা জায়গা বলছি? দুইটা। ভার্বের আর হচ্ছে প্রিপোজিশনের। আর এটা হচ্ছে প্রিপজিশনের। এই যে দুইটা, এই যে ভার্বের অবজেক্ট, এই যে প্রিপজিশনের অবজেক্ট। খেয়াল করেন আর একটা সেন্টেন্স লিখি, বোর্ডে দেখা যাচ্ছে, এই যে এখানে লাইন আপনি দেখেন, দা ট্রেন স্টপড সাডেনলি। এখন এই সাডেনলি কি? একবার। বলেন এটা কি? একবার। অ্যাডভার্ব। কেন? এটা তো অবজেক্ট না, কেন? ভার্বের পরে তো বসছে। স্যার ওই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না। আমার এটা চলে যাচ্ছে কেন? দেখেন এর কি এর সাথে কর্ম সম্পাদনের সাথে এর সাথে কোনো সম্পর্ক আছে? আমি যদি ফুল স্টপ এখানে দিতাম, স্যার এটা সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক স্থাপন করছে না, হ্যাঁ, এই জন্য এটা অবজেক্ট। না এই জন্য এটা ভার্বকে মডিফাই করতেছে, এই জন্য এটা অ্যাডভার্ব। এবং সাবজেক্টের সাথে তার কোনো, ঠিক আছে, তার কোনো কানেকশন যোগ নেই। সাদৃশ্য নাই। তার যোগ সাদৃশ্যটা হচ্ছে ভার্বের সাথে, সরাসরি একটা ভার্বের সাথে। কথা বুঝাইতে পারছি? আমি জি যখন স্যার। নিজে ধান জি। করছিলাম তখন এক জায়গায় দেখছিলাম একটা প্রশ্ন আসছিল এরকম, এই যে যেমন যে এই র্যাঙ্কটা এখানে কোন পার্সেন্টেজ, ওইখানে ভার্ব ছাড়া এগুলো দেওয়া ছিল। একটা শব্দ ছিল কানেক্টরস, একটা শব্দ ছিল যে এটা কানেক্টরস হিসেবে কাজ করতেছে। ভার্ব মূলত কার কানেক্টর হিসেবে কাজ করে? এই যে সাবজেক্ট আর অবজেক্ট। এই সেন্টেন্সের ক্ষেত্রে এরকম বলা যায়, বিষয় হচ্ছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন জিনিস আসবে, তখন বিভিন্ন নামে আমরা এটাকে ডাকবো। তো এই জন্য আপনাকে অবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের পার্থক্য বুঝতে হবে। আরো একটা কারণ আছে, কারণটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ যখন করবেন তখন আপনার অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, সাবজেক্ট কমপ্লিমেন্টকে কখনো কি করা যায় না, সাবজেক্ট কমপ্লিমেন্টকে সাবজেক্ট বানানো যায় না। আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবেন, ভয়েস চেঞ্জ করবেন। কাজে এই জায়গাগুলো যদি মনে রাখেন আপনার জন্য উপকার হবে, আর যদি মনে না রাখেন তাহলে একটু বিপদে পড়তে হবে। এই পর্যন্ত আপাতত ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু যাচ্ছি সামনের দিকে, আরো সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন ভার্বের ফর্ম কয়টা আপনি খেয়াল রাখবেন। ভার্বের ফর্ম কয়টা? স্যার আপনি মনে স্যার হয় পাঁচটা দুইটা না বলছিলেন। বলছিলেন। শুনেন, এগুলো যে যখন পড়ায় যেভাবে পড়ায় তার মতো করে পড়ায়, যে যখন ব্যাখ্যা করে তার মতো করে ব্যাখ্যা করে, ঠিক আছে? আপনি চারটা বলছিলেন মনে হয় একবার। আচ্ছা, ছয়টা বলছিলাম, ঠিক আছে। একটু আমি বলি ব্যাখ্যার জায়গাটা, ছয়টা বলছিলাম, V1 V2 V3, আমি এইভাবে বলছিলাম V4 স্যার V5। ট্রানজিটিভের বাংলা কি? কিসের? ট্রানজিটিভ ভার্ব যেটা, ট্রানজিটিভ এর সপরক্রিয়া। স্যার সমাপিকা না স্যার? সমাপিকা। ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে, লিখে দিলাম ওই পাশে, যে ভার্বের
অবজেক্ট থাকে। যার অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। স্যার বাংলাটা কি স্যার সমাপিকা ক্রিয়া? সকর্মক ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়া কি ফাইনাইট ভার্ব, সকর্মক ক্রিয়া। ইনফিনিট ভার্ব? কি বলেন? বুঝছি। বুঝছি স্যার, সকর্মক। আমার আর সামনে আগাই দিবেন না। নিয়ত করছেন যে এবার আপনি কিভাবে সামনে যান দেখিয়ে ছাড়বো আমরা। ছোটবেলার পড়া রিলেটেড। না দেখাই দিলে হবে না, তাই না? স্যার কি ছোটবেলার করব পড়াই বলেন, দেখান। এসব তো আমাদের দোষ না, একদম গোড়ায় গলদ। আমরা তো হ্যাঁ, তো মনে করেন না সব সমস্যার সমাধান কিন্তু আমি করতে পারবো না, বা বই বা কিছুই কেউই করতে পারবে না। হ্যাঁ, কিছু জিনিস নিজেকে শিখতে হবে। এটা তো একেবারে বেসিক জায়গা থেকে শুরু করছিলাম আমরা। আমি বেসিক জায়গা থেকে ঢুকি নাই, সমস্যা নাই। যেহেতু প্রশ্ন তুলছি আমি প্রশ্নে স্টপ করবো, কিন্তু দেখা দিচ্ছি। এই দেখেন, নন ফাইনাল ভার্বটাকে সাধারণত তিনটা ভাগে ভাগ করি। এই যে এটা হচ্ছে আমরা ছোটবেলা যেভাবে পড়ে আসছি, এটা হচ্ছে জিরান, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে পার্টিসিপল। এই হলো নন ফাইনাল ভার্ব। আর ভার্বের যত ক্লাসিফিকেশন আছে এই জায়গা থেকে তৈরি হয়েছে। একটা হচ্ছে ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে এই যে ইনট্রানজিটিভ। ঠিক আছে? এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ থেকে আবার আসবে অক্সিলারি, মডেল অক্সিলারি, আবার ভাগ ভাগ হয়ে যেতে থাকবে। এই যে আমি এইখান থেকে দেখাইছিলাম, এটুকু দেখাই নাই। এখন কি বুঝছেন? এই যে ফাইনাইট ভার্ব যেটা বলতেছি, এটার মানে হচ্ছে সমাপিকা। আর নন ফাইনাইট ভার্ব যেটা, এটার নাম হচ্ছে অসমাপিকা। তাহলে ট্রানজিটিভ হচ্ছে যার কর্ম আছে অর্থাৎ অবজেক্ট আছে, ইন্ট্রানজিটিভ যার কর্ম নাই অর্থাৎ অবজেক্ট নাই। স্যার জিরান্ডের পর ওটা কি লিখছেন? বুঝতে ইনফিনিটিভ, হচ্ছে না। তারপর পার্টিসিপল। ঠিক আছে? বয়ান দেওয়ার সুযোগ পেলে তো আমরা বয়ান দেই। একটা কথা মনে রাখবো, হ্যাঁ, আমাদের ইংরেজির এত করুণ দশার কারণ কি জানেন? ইংরেজির এত করুণ দশার কারণ হচ্ছে ইংরেজির হাতে নাই। ইংরেজি নানান হাতে ছড়াই গেছে। আপনি এটা, অনেকে আমার সাথে দ্বিমত করবে, অনেকেই বলবে যে ভাব নিতেছে, এই নিতেছে, সেই নিতেছে। তো এখন আমি আমার আমার আইডিয়াটা বলতেছি, আমার আইডিয়ার সাথে আপনার আইডিয়া মিলতেই হবে এমন কোনো কথা নেই। ইংরেজির কাছে নাই। ধরেন আপনি চোখের ডাক্তার, আপনি কানের চিকিৎসা করলেন, বা আপনি একজন এমবিবিএস শেষ করছেন, এমবিবিএস শেষ করে আপনি সার্জারি স্পেশালিস্ট, বা আপনি অন্য কোনো একটা স্পেশালিস্ট। এখন আপনি কি অন্যগুলোর ট্রিটমেন্ট দিতে পারবেন না? নর্মাল ট্রিটমেন্ট বা প্রাইমারি ট্রিটমেন্ট যেটা, সেটা সব ডাক্তারই দিতে পারবে, কিন্তু সে কিন্তু অন্য কাজগুলো করবে না। চোখের ডাক্তার যেমন কানের রুগী দেখবে না, কানের ডাক্তার এরকম নাকের রুগী দেখবে না, বা নাক কান গলা যদি একসাথে হয় তাহলে তিনটাই দেখবে, কিন্তু দুই তিনটা আবার চোখের রুগী দেখবে না, আবার হার্টের ডাক্তার এগুলো দেখবে না। কিন্তু ইংরেজি আমাদের এমন একটা সাবজেক্ট যে এটা আমরা সবাই পড়াই এবং সবাই খুব ভালো পারে। ঠিক আছে? জি স্যার, ঠিক বলছেন। কিছু কিছু মনে করবেন না। এটা নেগেটিভ নেবেন না, যেহেতু এটা রেকর্ডেও থাকতেছে। এটা নেগেটিভ নেওয়ার জন্য আমি বলতেছি না। কিছু পার্থক্য তো আছেই, যারা ইংরেজি পড়ে আর যারা পড়ে না। আপনি ইংরেজি না পড়ে অনেক ভালো ইংরেজি জানতে পারেন, আমার চেয়ে অনেক বেশি জানতে পারেন, এবং হয়তো বা জানেন না। বিষয়টা ওইখানে না, আমি বিষয়টা বলতেছি যে যে রুট লেভেলে আমাদের যে জায়গাগুলো যেভাবে থাকার কথা ছিল সেই জায়গাগুলোতে আমরা সেইভাবে নাই। আমরা আমরা টিচারের পপুলারিটি দিয়ে টিচার নির্ধারণ করি। ঠিক আছে? পপুলারিটি আমাদের কি থেকে তৈরি হয়? পপুলারিটি তৈরি হওয়ার বেশ কিছু কারণ আছে। কেউ সুন্দর করে কথা বলে, কেউ দেখতে সুন্দর, কারো প্রেজেন্টেশন সুন্দর, আহ বা কারো কথা বলার ঢং সুন্দর, বা ইত্যাদি 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 নানান কারণ। কিংবা কেউ আবার অনেকটা ফ্রি টাইপের, এরকম নানান কারণে আমাদের মধ্যে পপুলারিটি অর্জন হয়। কিন্তু পড়তে কিন্তু হয় আমাদেরকে, বেসিক জায়গাগুলো আমাদের অনেক ক্ষেত্রে ক্লিয়ার থাকে না। এই ক্লিয়ার না থাকাটা একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যা থেকে আমি মুক্ত ছিলাম না, আপনিও মুক্ত না, ভবিষ্যৎ জেনারেশন মুক্ত হবে কিনা আমরা
আহ, সময় অনুযায়ী জানতে পারবো, কিন্তু আমরা হ্যাঁ দেখতে স্যার, পাচ্ছি। দুষ্ট স্যার আমাদের নিজের। যেমন স্যার হ্যাঁ, আমি এসএসসি পর থেকে ইংলিশ ধরে নেই এবং আপনার ক্লাসেই করতেছি সরাসরি। মানে 18 সালের পর থেকে এডমিশনের পর থেকে ইংলিশ পড়ি নাই। আমি তো ম্যাথের স্টুডেন্ট ছিলাম, ইংলিশ কি এই যে গ্রামার দিকে যাই নাই, এটা আর কি। আচ্ছা, ধরেন বিসিএস দিয়ে যারা আসছে তারা তো সবগুলো সাবজেক্টই কম বেশি বেসিক ধারণা আছে। তো জায়গাটা হচ্ছে এখানে যে আমাদের মানে আমরা অনেকগুলো জায়গায় আমাদের এটা শুরু করা উচিত একেবারে প্রাইমারি লেভেল থেকে। হ্যাঁ, করি না আমরা। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখবেন যে আমরা শুধু কমিউনিকেশনের উপরই ফোকাস করতেছি। হ্যাঁ, তাও একটা ভালো যে একটা এনভায়রনমেন্ট থাকে, কমিউনিকেশনটা করতে পারতেছে। তো গ্রামারের জায়গাটা আমাদের সবসময় গ্যাপ থেকে যায়। তো একটু চেষ্টা করবো আমরা নিজেদের প্রচেষ্টায় যে আমরা যেন এই কাজটা করতে পারি। ঠিক আছে। আহ যেমন দেখেন, ভ্যারাইটিজের কোনো শেষ নাই। আমি একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটাই অনেক সময় লিখি, তো খেয়াল করেন এই যে 6টা প্রকারে আসলাম, দিস ওয়াজ স্পোকেন বাই হিম। উই আর গোয়িং টু আওয়ার স্পোকেন ক্লাস। এখন এখানে দেখেন কমন শব্দ কি আছে? স্পোকেন আছে না? জি স্যার। হ্যাঁ, এটা দেখেন শেষ করবো আজকে। কিন্তু দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ভাবছিলাম আপনাদের 9টায় ক্লাস, বুঝছেন? তো 9টায় ক্লাসে করে আমি আমার শিডিউল সাজাইছি একরকম। পরে এমন হয়েছে শুনলাম 9টায় নাকি আপনাদের আগামী সপ্তাহ থেকে শুরু হবে। তো যাই হোক, একটু খেয়াল করেন, এটা এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। স্পোকেন স্পোকেন এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি দেখেন? স্পিক, স্পোক, ছোটবেলায় শিখছি না এগুলো আমরা? হ্যাঁ স্যার। জি স্যার, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল এভাবে হ্যাঁ, শিখতাম। প্রেজেন্ট পাস্ট পাস্ট। ওকে, ভালো করে এই পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপল তো এই দুইটা জায়গাতে ব্যবহার হয়েছে, কিন্তু দুইটা জায়গায় দেখেন দুইটার পরিচয় দুই রকম। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, আর এটা হচ্ছে ভার্বের ভি3 ফর্ম। এখন আমি বুঝলাম কিভাবে বলেন দেখি? স্যার পজিশন। বুঝলাম সাবজেক্টের সাথে ভার্বের পজিশন দিয়ে। বুঝলাম কি দিয়ে? সাবজেক্টের সাথে ভার্বের জি পজিশন। স্যার, পজিশন। হ্যাঁ, দিস ওয়াজ স্পোকেন বাই হিম, এটা মূল ভার্বের ভি3। যেহেতু সাবজেক্টের সাথে ভার্বের পজিশনটা আলাদা ভাবে, অর্থাৎ ওই যে আমরা সম্পর্কের কথা বললাম, দেখেন এটা। আর এটা কি দুইটা ভাবে বুঝতে পারি, একটা খেয়াল করেন, ক্লাসকে মডিফাই করতেছে, ক্লাস সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তাহলে ক্লাস সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, ক্লাসরুম পার্সন বেস নাউন, পরে আসছে কিন্তু এগুলা। নাউনের আগে কি বসে? নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে স্পোকেন অ্যাডজেক্টিভ। কোন কোন হিসেবে কাজ করতেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আরো অনেক কথা মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে খেয়াল রাখবেন, এটা তো বুঝছেন, এটা মুছে ফেলি। অনেক কথার মধ্যে একটা কথা খেয়াল করেন, অনেক কথাই মনে রাখতে হবে। সকল ভি3 অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ভি3 এর কাজ করবে না। সকল অ্যাডজেক্টিভ ভি3 এর কাজ করবে না, কিন্তু সকল ভি3 অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। ওইখানে স্পোকেনটা কি ছিল? ভি3 ছিল। ভি3 এখানে কিসের কাজ করতেছিল? অ্যাডজেক্টিভের কাজ করতেছিল। ভি3 কিসের কাজ করতেছিল বলেন? স্যার অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভের। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, ভালো করে খেয়াল করেন। দ্য সিঙ্ক, সিঙ্ক কোন ফর্ম? স্যার প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি? স্যাঙ্ক। আচ্ছা, পাস্ট পার্টিসিপল ফর্ম? স্যাঙ্ক। কাঙ্ক।
ওকে, একটা হচ্ছে সাং। পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলতে পারি বলেন? সাঙ্ক। সাং। এটার আরো একটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সেটা হচ্ছে সাংকেন। ঠিক আছে, এই সাংকেনটা আসলে পাস্ট পার্টিসিপলটা আসলে ভি3 এর কাজ করে না, এটা আসলে কাজ করে, এই সাংকেনটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, আর এই সাংটা হচ্ছে ভি3। কথা বুঝতে পারছেন? এটা ভি3 এর কাজ না করে এটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ। একটা উদাহরণ দিই, দা শিপ হ্যাজ সাঙ্ক or sunken. I saw a sunk or sunken man. কোনটাতে কোনটা হবে বলেন? স্যার প্রথমটা প্রথমটা হবে হচ্ছে হচ্ছে সাঙ্ক। তার প্রথমটাতে সাঙ্ক, পরেরটাতে সানকেন। সাঙ্ক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে, সেটা বলেন। হচ্ছে উপরটাতে যদি আমি সানকেন দেই তাহলে কি পুরোপুরি একদম ভুল, মানে একদম কাটা যাবে এরকম? 100% ভুল। এই সিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভের মতো যেটা কাজ করবে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা হচ্ছে ভি3 ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল নামে ডাকি। আমি কি বলছি? সমস্ত ভি3 অ্যাডজেক্টিভের কাজ করতে পারবে, কিন্তু সমস্ত পার্টিসিপলই অ্যাডজেক্টিভ মানে সমস্ত পার্টিসিপলই ভি3 এর কাজ করতে পারবে না। এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এবং এবং খেয়াল রাখবেন। তাহলে এটা কি, এই সাংকেনটার পরিচয়, এটা আমরা ভি3 তে যাই নাই, সাংকেনের পরিচয় দিছি কি আমরা? সাংকেনের পরিচয় কি দিছি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দিছি না? হ্যাঁ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এই জন্য এটা এখানে যেতে পারবে না। এই যে এই পার্থক্যগুলো, এই পার্থক্য, এগুলো শব্দগুলো তো আসলে আমরা শিখি যে সার্কেন একটা অ্যাডজেক্টিভ হিসাবে, আমরা এটা ভি3 এর মধ্যে নেই না, কিন্তু অরিজিনাল তো এগুলো ভি3 ফর্মের মধ্যে পড়ে। ঠিক আছে, যেমন আরেকটা দেখি, খেয়াল রাখবেন, ভালো জিনিস, ভালোভাবে খেয়াল রাখবেন। বলেন তো কোনটাতে কোনটা হবে? আর সেকেন্ডটাতে হচ্ছে ইডি, আর প্রথমটাতে টি। মানে অ্যাডজেক্টিভ হিসেবে যে লার্নেড, ইডি যেটা, এটা আমরা ব্যবহার করতে পারবো। স্যার প্রথমটা হচ্ছে লার্নড, আর হচ্ছে দ্বিতীয় ওটাতে হবে লার্নেড। আচ্ছা, শুনেন, একটু মনে রাখবো আমরা। কি মনে রাখবো? লার্ন, এটা হচ্ছে ভি1, এটার পাস্ট ফর্ম হচ্ছে লার্ন, আর পাস্ট ফর্ম হচ্ছে লার্ন, দুইটাই দিতে পারে। ভি2, ভি3ও ভি3 এর ক্ষেত্রেও একই রকম। এখন এইখানে হচ্ছে আপনি যখন উপরেরটা দিবেন, এইটা দেন এইটা দেন, কোনো সমস্যা নাই, সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী হয়ে যাবে। হি লার্ন দ্য আনসার, হি লার্ন দ্য আনসার, কোনো সমস্যা নেই। কিন্তু যখন পরের সেন্টেন্সটা লিখবেন তখন আর এটা দিতে পারবেন না, এটা দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? যখন এই কারণ লাইনটা নাউনের সাথে বসতেছে তখন এইটার শব্দ হয়ে গেছে এডুকেটেড। কথা বুঝাইতে পারছি? এটা কি অর্থ প্রকাশ করতেছে? এডুকেটেড অর্থ। তাহলে লার্নিং শব্দের অর্থ, উচ্চারণটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। লার্নিং, লার্নিং শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত বা স্কলার বা শিক্ষিত লোক, তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিন্তু উপরের সেন্টেন্সে আপনি দুইটা ফর্মই ব্যবহার করতে পারবেন। এই ধরনের অনেকগুলো শব্দ আছে, যেমন ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তারপরে যেমন আরেকটা শব্দ আছে আপনার, আমরা ইয়ের ক্ষেত্রে বলতে পারি যেটা, সেটা হচ্ছে আহ যেমন ভি3 অনেক ক্ষেত্রে সহ্য হয়েছে, চেঞ্জ হয়েছে, যেমন বিয়ার,
এই বিয়ার এর পাস্ট ফর্ম কি বলেন তো? স্যার বোর, BORE, পাস্ট পার্টিসিপল ফর্ম বর্ন, BORN। বর্ন, ওই যে আমরা জন্মগ্রহণ করা যেটা বুঝি, ঠিক আছে? জি স্যার। এই বর্ণে এই বিয়ারের আরেকটা বর্ণ বানান আছে, এনি দিয়ে। ই দিয়ে। তখন এটার শব্দটা দুইটা অর্থ হচ্ছে, একটা হচ্ছে বাহিত হওয়া আর একটা হচ্ছে টলারেট করা। দেখেন অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম আপনাকে মানে এই জিনিসগুলো ভার্বের ক্ষেত্রে এরকম শিখে রাখতে হবে। যেমন পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে, যেমন হ্যাং আছে না? হ্যাং মানে কি? স্যার ঝুলে থাকা বা ঝুলানো। এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম দেখেন, এই যে এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে হ্যাং, হাং, আরেকটা হচ্ছে হ্যাং। এখন এই দুইটা শব্দের মধ্যে এই দুইটা শব্দ এই দুইটা শব্দের মধ্যে কি পার্থক্য পাইছি আমরা? বলেন দেখি এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বুঝতে পারতেছি। স্যার উপরেরটা V3 প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারবে, আর নিচেরটা V3। বলেন দুইটার বাংলা অর্থ জানেন? না স্যার ক্লিয়ার না। মানে তো হচ্ছে ফাঁসি দেওয়া। এটা হইতেছে ফাঁসিতে ঝুলাইয়া মারা। যখন ফাঁসিতে ঝুলাইয়া মারা হবে তখন এই দিনটা, আর যখন কোনো কিছু ঝুলাই রাখা হবে তখন হচ্ছে এইটা। যেমন স্যার কাপড় ঝুলাই লাফাচ্ছে, একটু দেখায় দেন, একটু দেখায় দেন স্যার আজকেও। বুঝেন নাই? জি স্যার। জি স্যার। বাংলা সিনেমার মধ্যে বলে না, ইউ উইল বি হ্যাংড টিল ডেথ। হ্যাংড, HANGED, হ্যাংড টিল ডেথ। জি স্যার। হ্যাঁ, হি হাং দা ক্লোথ, জামা কাপড় গুলো অন রুফটপ, ছাদের উপরে সে জামা কাপড় গুলো নেড়ে এসেছে। হাং, প্লিজ হাং দা শার্ট অন দা ওয়াল, কাপড়টা দেয়ালে ঝুলিয়ে রাখো। ঠিক আছে, হাং দা শার্ট অন দা ওয়াল। কিন্তু হ্যাং যদি বলেন তাহলে শার্টে ফাঁসি দেওয়া বুঝাবে। স্যার আপনি নিচের দিকে কি দেখতেছেন আমরা একটু দেখতে চাই। স্যার একটু দেখায় দেন, অনেকবার লাফাচ্ছে। এই পিচ্ছি, হাই। আসসালামু কেমন আছো আলাইকুম। তুমি? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভালো আছেন আপনি? তোমার দেখছেন নাম কি? জুনিয়রের নাম কি স্যার? স্যার জুনিয়রের নাম কি? জুনিয়র নাম উমায়ের। জুনিয়র খালিদ স্যার। হুমায়ের। হ্যাঁ, উমায়ের বিন খালিদ। সুন্দর নাম। তুমি কি পড়াশোনা করো? পড়াশোনা করো? বাসায় পড়ো? আমি বুট হই টকিং ডগ। আচ্ছা কি কি পড়ো তুমি? আমি বুট রেডি বুট ভূত, টকিং ডগ। টকিং টম। টাটা দিন, টাটা। শুভরাত্রি, শুভরাত্রি। সাবস্ক্রাইব করতে বলে। সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিতে বলছে। আমি বসছি। ওকে, দেখেন শেষের দিকে চলে আসছে আজকে ক্লাসের জন্য। তাহলে এই এই পার্থক্যটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। দেখেন এরকম ছোট ছোট এরকম পড়া কিন্তু আমরা একেবারে ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, ঠিক আছে? কিন্তু আমরা যেমন এগুলো খেয়াল রাখি না। আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে? আমরা এখানে গেছিলাম, এটাতে যাই, এটার পরে যাই, এটা যাই না, আরেক জায়গায় ঢুকে গেছে। যেমন একটা শব্দ আছে, দেখেন এরকম আছে, লাইন আছে না? আচ্ছা স্যার। বলেন আছে কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, লাই মানে কি? শয়ন করা। চয়ন করা। আচ্ছা, মিথ্যাও তো হয় স্যার। এই যে খেয়াল করেন,
কয়টা শব্দ লিখছি দেখেন। স্যার প্রথমটা হচ্ছে মিথ্যা, সেকেন্ডটা হচ্ছে শয়ন করা, আর লাস্টেরটা হচ্ছে ডিম পাড়া। তাহলে এই যে যে তিনটা শব্দের পার্থক্য ছোটবেলা থেকে আমরা শিখে আসছি না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমি এরকম বললাম হি লে ইন দা শেড, সে ছায়ায় ঘুমিয়ে পড়লো। হি লে ইন দা শেড, বাক্য ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে স্যার, কেন ঠিক আছে? কারণ এটা পাস্ট ফর্ম। এই যে পার্থক্য, অনেকে করে কি এখানে একটা এস লাগাই দেয়, লেজ বলে দেয়, হবে না কিছু। তাহলে তো স্যার ডিম পাড়া হয়ে যাবে। হ্যাঁ, এটা বলা যাবে না। তাহলে যদি দিত হি লেজ ইন দা শেড, তাহলে বাংলা অর্থ কি হতো? সে রাস্তা ছায়ার মধ্যে ছায়ায় ঘুরতে ডিম পারে। পাড়ে। অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমরা চোখের সামনেই দেখি, এটা করা যাবে না। কিন্তু আপনি এখানে এরকম বলতে পারতেন হি লেড দ্য ব্যাগেজ, এই লেড অর্থ হইলো তখন নামিয়ে রাখা। সে কি করলো? ব্যাগটাকে নামিয়ে রাখলো। তখন কিন্তু অর্থ আবার আরেক রকম হয়ে যাচ্ছে। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। এরকম বেশ কিছু শব্দ আছে। শেষ আর দুইটা শব্দ দেখায় শেষ করি। যেমন স্লে মানে কি? এই দেখেন, স্লের পাস্ট ফর্ম হচ্ছে স্লু, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্লেইং, ওই লেইন এর মতো। এরকম দেখেন ফ্লাই, ফ্লু, আর হচ্ছে ফ্লোর, আছে না এরকম? আছে না এরকম শব্দ? জি স্যার। জি জি স্যার। স্যার। এগুলো শিখে রাখবেন, এগুলো কোথায় কোন ভাবে কাজে লাগবে তার কোনো গ্যারান্টি নেই। যেমন স্প্রে, এটার পাস্ট ফর্ম কি বলেন তো? না, এটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সব একই। রিডের মতো। পুট, পুট, কাট, ফুট রিড, ফুট। এরকম কাট, থাকলে রিড, হ্যাঁ। তো এই যে যে আমি আলোচনা করলাম, এই আলোচনায় আমি তিনটা জিনিস আলোচনা করছি, V1, V2 আর V। তারপর আমাদের আরো কয়টা আমি বলছি আজকে, আমাদের V4, V5, V, V5 টাকে না ধরলেও হয়, V4 আর V6 এর আলোচনায় সবচেয়ে বড় আলোচনা। মোটামুটি কি জায়গাটা মানে বুঝতে পারছি না বুঝতে পারিনি? বুঝতে জি পারছি স্যার। স্যার। স্যার স্লে আচ্ছা, অর্থটা ওখানে কি? কোনটা? স্লে, ওই যে উপরে প্রথমটা যে দেখালেন স্লে, এটা? এই যে স্যার একটু ডানে, ফ্লাইয়ের উপরে, ফ্লাইয়ের উপরে। ও, স্লে মানে হচ্ছে হত্যা করা, জবাই করা বা হত্যা করা। স্লে, স্লে উচ্চারণ হচ্ছে স্লে, স্লে। যাই হোক, স্লে আর স্লিউ, হ্যাঁ স্লু, স্লিউ, স্লু। ঠিক স্লিউ বলা যাবে না, একটু স্লিউ এর মতো করে বলতে হ্যাঁ হবে, স্লু। স্লিউ। হ্যাঁ, জি স্যার স্লু। হ্যাঁ, এরকম। মোটামুটি কি বুঝাইতে পারছি? স্যার স্লু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? কোনটা? এই যে স্লে, স্লু। স্লেইং, SLAIN, SLAIN। ওকে। এরকম নানান ভার্বের বিষয় আছে। ভার্বের উপর ভিত্তি করে আপনাকে অ্যাক্টিভ প্যাসিভ খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এমফ্যাটিক ভার্ব খেয়াল রাখতে হবে, আর সবচেয়ে বড় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভার্ব 4 আর ভার্ব 6। ভার্ব 4 হচ্ছে ভার্ব আইএনজি, আর এটা হচ্ছে ভার্ব পার্টিসিপল, যেটা বলি আমি কেন যেভাবে বলেন, আর এটা হচ্ছে ইনফিনিটিভ 2 প্লাস V1, ঠিক আছে, আর V3। এই যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলোকে ধরে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে একটু কন্টিনিউ করার চেষ্টা করব। আজকে এখানেই থামবো। এই পর্যন্ত কথা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। সংক্ষেপে যদি বলি, ভার্বের সব বলছি, কিছুই বলি নাই। সামারি বলতেছি, সামারি বলতেছি। এক হচ্ছে আমরা ভার্বটাকে ক্লাসিফিকেশন ভিন্নভাবে দেখছি, এবং আমরা ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ বসতে পারে এই ধারণাটাও আমরা তৈরি করছি এবং সঠিকভাবে বোঝার চেষ্টা করছি।
তারপরে আরেকটা জায়গায় দেখছি ভার্বের বিভিন্ন ফর্মগুলো ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হয়, সেটাও আমরা দেখেছি। এবং ভার্বকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের ভার্বের উপর ভিত্তি করে অবজেক্টের সাথে যে একটা সম্পর্ক আছে এই জায়গাটা দেখেছি। তিনটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা শেষ করছি। অ্যাক্টিভ প্যাসিভের জায়গাটা আমরা অলরেডি বলে ফেলছি যে সাবজেক্টের সাথে যদি ভার্বের সরাসরি সম্পর্ক থাকে তাহলে অ্যাক্টিভ, আর যদি না থাকে তাহলে আমরা সাধারণত প্যাসিভ হিসেবে নির্ধারণ করি। তারপরে আরেকটা বিষয় যেটা থাকে অক্সিলারি ভার্বের ব্যবহার, ডু ডাজ ডিড এর ব্যবহারটা থাকে। এটা আমরা মোটামুটি বুঝেই তো যে দে স্যার টুক দ্য ওয়ার্ক স্যার বা সামনের ক্লাসে কি স্যার যখন ভার্ব আসে। শেষ হবে? সামনের ক্লাসে কি ভার্ব শেষ হবে? বুঝি নাই। মানে সামনের ক্লাসে কি ভার্ব শেষ হবে আপনার আগামী মানে ক্লাস? স্যার আগামী ক্লাসে ভার্ব শেষ হবে সেটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আগামী ক্লাসে ভার্ব শেষ করে জিরান পার্টিসিপলে ঢুকে যাব। মানে আগামী ক্লাসের ফোকাসটা জিরান পার্টিসিপলটা এখান থেকে আমরা ঢুকবো আর কি। আমি কথা কি বুঝাতে পারছি? জি স্যার। স্যার এখন যে স্যার আমরা দেখলাম ওই যে ভার্বের বিভিন্ন ফর্মের ব্যবহার মানে অর্থ ভিন্ন হয়ে যায়, এগুলো স্যার কমন মিস্টেক্স ইন ইংলিশ বইয়ে কি থাকবে এই টাইপের এখন কিছু? শুনেন, আপনি যখন লেকচার শুনবেন, হ্যাঁ, না স্যার, যখন ওখানে অনেক লেকচার বেশি, আমি তো সেই জন্য বলতে চাচ্ছি ওখানে অনেক বেশি বিভিন্ন আমি বলি কিছুর আছে। বই কোনটাতে কি আছে কোনটাতে কি নাই এটা আপনার ওইভাবে আপনি ধরতে পারবেন না যে এগুলো আছে কিনা। এখন আমি বলবো আছে, কিন্তু আপনি নিয়ম খুঁজতে যেয়ে বললেন যে নাই, তার মানে আপনি বুঝেন নাই যে কিভাবে আছে। এখন বিষয়টা হচ্ছে যখন একটা টিচার আপনার সামনে লেকচার দিবে তখন তার কাজই হচ্ছে আপনার কাছে বোধগম্য করে বোঝানোর জন্য, ঠিক আছে? এটা যার যার নিজস্ব একটা টেকনিক থাকে। তো সবকিছু সব সময় বইয়ে পাবেন না, কখনোই পাবেন না। আপনাকে অবশ্যই কিছু কিছু পরিশ্রম করতেই হবে। আর আপনি আমি আমি এখানে কয়টা ভার্ব দেখাইছি, এই ভার্বগুলো আপনার পরীক্ষায় আসে, আমি দেখাইলাম। এখান থেকে যদি কমন পড়ে তাহলে আপনি ভাবলেন যে এটা হলো সোনায় সোহাগা, কিন্তু এই ধরনের তো আরো অনেক ভার্ব আছে যেখান থেকে পরীক্ষা আসতে পারে। তো আপনার কাজ হচ্ছে যথাসম্ভব প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা। কথা বুঝাইতে পারলাম? জি স্যার। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ওকে জি স্যার, স্যার, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওকে।